শুরু হলো ঈদযাত্রা। রেল ও বাসে ঘরমুখী মানুষের ভিড়, বিচ্ছিন্ন কিছু অভিযোগ। নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যবস্থা, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে কূটনৈতিক পাড়া, শপিং মল, টার্মিনালে নিরাপত্তা জোরদার। মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমু। সক্রিয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় অনুমোদনের পরই দেওয়া হয় বাজেট, সুযোগ থাকে সংশোধনেরও। অর্থমন্ত্রীকে অশালীন ভাষায় সমালোচনা করা অনাকাঙ্ক্ষিত, সংসদে তোফায়েল। রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের এএসপির লাশ উদ্ধার, হত্যা করা হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের। এবং একদিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি রিয়াদে বাংলাদেশি ব্যবসায়ীদের মার্কেটের আগুন, পুড়ে গেছে শতাধিক দোকান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। শুরু হলো ঈদযাত্রা। ঈদ উৎসবকে উপলক্ষ করে সবাই ছুটছেন নিজ নিজ গ্রামে। বহুদিন পর দেখা হবে প্রিয়জনের সঙ্গে, সেই উচ্ছ্বাসই দেখা গেছে বাস ও ট্রেনে যাত্রা করা শত শত মানুষের মুখে। ট্রেনে আনুষ্ঠানিক ঈদযাত্রার প্রথম দিন হওয়ায় বুধবার সকাল থেকে রেল স্টেশনে ছিল ভিড়। বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে একই চিত্র। বৃহস্পতিবার বিকেল থেকে যাত্রী চাপ আরও বাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভিড় ঠেলে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা, কারণ অপেক্ষায় স্বজনরা। মঞ্জে পৌঁছে গেছে অনেক আগেই, তাই ঝক্কি ঝামেলা নস্যি। ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত মুখগুলো। গ্রামে যাচ্ছি, গ্রামে আলাদা একটা মজা লাগে। শহরে আত্মীয় স্বজন তেমন কেউ নাই, গ্রামে সবার সাথে ঈদ করতে পারি। 2 বছর পরে বাড়িতে যাচ্ছি, তাও আবার এত মজা করে বাড়িতে যাচ্ছি। আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি। আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরুর দিনে সকাল থেকে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। ট্রেন স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুরু হয়নি সরকারি ছুটি, তবু শেষ সময়ের ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে অনলাইনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কেটে ভোগান্তিতে পড়েন অনেকেই। এছাড়া বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। জয়ন্তিকা এক্সপ্রেস ছিল 12:30টায়, কিন্তু এখন 2:20 বাজে, এখনো ট্রেন আসেনি। এখানে অনেক ভিড়ও, আল্লাহ জানে কিভাবে ট্রেনে উঠবো, বুঝতেছি না। সকাল 6টার দিকে আসছি, যে একটু তাড়াতাড়ি আসছি, যদি একটু তাড়াতাড়ি ছাড়ে, কিন্তু ছাড়ার তো কোনো নামই নাই। অনলাইনে টিকিট কেটেছিলাম 21 তারিখের জন্য, খুলনা যাব সুন্দরবন এক্সপ্রেসে। আসছি 6টা বাজে, স্ক্রিনে দিয়েছিল সুন্দরবন এক্সপ্রেস 6টার দিকে যাবে, কিন্তু 6:10 পর থেকে আর দিচ্ছে না। যাত্রী নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। প্রচুর পুলিশ আছে এখানে, আশা করা যায় কোনো প্রকার অপ্রীতিকর কোনো কার্যকর ঘটবে না। শিডিউল বিপর্যয় সহ অন্যান্য সমস্যার আশু সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কালকে থেকে আজকে কিছু কিছু ট্রেনের 1 ঘন্টা আধা ঘন্টা এরকম কিছু বিপর্যয় হয়েছে, ঘটছে, কিন্তু হয়তো এগুলো রেগুলার হয়ে যাবে, হয়তো আজকের মধ্যে রেগুলার হয়ে যাবে। এদিকে বাস স্টেশনগুলোতেও দেখা গেছে যাত্রীদের ভিড়। রাস্তার বেহাল দশার কারণে নিরাপদে বাড়ি পৌঁছানো নিয়ে শঙ্কিত তারা। অনেক গরমের মধ্যে জ্যামে বসে থাকতে হবে অনেকক্ষণ, এটাই প্রবলেম। গতকাল আমার ফ্রেন্ড গেছে 13 ঘন্টা সময় লাগছে, বুঝতেছি না আজকে কত ঘন্টা সময় লাগবে। আনন্দের এ যাত্রা হবে নির্বিঘ্ন, নিরাপদে পৌঁছবে সব প্রাণ, এই প্রত্যাশায় ছুটছে গাড়ি, সাথে ছুটছে হাজারো মানুষের স্বপ্ন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোতে নিরাপত্তা দেওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে গাজীপুরের চন্দ্রা মোড় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সকালে চন্দ্রা মোড়ে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। ধীর গতিতে গাড়ি চলায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। ঘণ্টা দুয়েক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সেখানে পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বড় ধরনের কোনো দুর্যোগ না হলে এবারও ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। বৃহস্পতিবার থেকে ঈদের পরের 3 দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যান চলাচল করতে দেওয়া হবে না বলে আবারও জানান ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের গুম নির্যাতন প্রসঙ্গে দেয়া বক্তব্যের সমালোচনা করেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদযাত্রাকে আমরা স্বস্তিদায়ক করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, খুব বেশি ডিজাস্টার না হলে ঘরমুখী জনগণকে স্বস্তি দিতে পারবো। রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে আছে, সে রক্তের দাগ এখনো শুকায়নি। কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছে?
বিএনপির আমলে। খুনে খুনে খুনের দরিয়া হয়ে গেছে বাংলাদেশ, তারা আবার গুম খুনের কথা বলে, তাদের মুখে এটা শোভা পায় না। রাজধানী সহ সারা দেশে নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি মন্ত্রীরা। পাশাপাশি ঈদ উপলক্ষে কূটনৈতিক এলাকা, শপিং মল, বিভিন্ন টার্মিনাল এবং ছুটির সময়ে বাসাবাড়িতে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তারা। গত বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলার ঘটনা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। তাই এবার যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে রাজধানীর নিউ মার্কেট এলাকা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো নাশকতার হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামলার আশঙ্কা নাকচ করে দেন মন্ত্রী। আমরা মনেও করি না কোনো থ্রেড আছে, তারপরে আমরা বসে নেই, আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট পরিমাণ সজাগ রয়েছে। আমরা মনে করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, সারা দেশে নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সারা দেশে ঈদের জামাত নিরাপত্তা প্রদান করা হবে। শোলাকিয়ায় গতবার একটা অপচেষ্টা করা হয়েছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটাবার সুযোগ না থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঈদে ঢাকা শহরের ডিপ্লোম্যাটিক এরিয়া সহ শপিং মল ও বিভিন্ন টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সম্পূর্ণভাবে বাজেয়াপ্তের সিদ্ধান্ত হয় বৈঠকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদনের পরই প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। সংসদে চূড়ান্ত পাশের আগে এতে সংশোধনেরও অনেক সুযোগ থাকে। সেক্ষেত্রে অশালীন ভাষায় সমালোচনা করা বা অর্থমন্ত্রীকে অসম্মান করে বক্তব্য দেয়া অনাকাঙ্ক্ষিত। বুধবার সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। আপনারা যখন বয়স নিয়ে কথা বলেন, আপনাদের যে নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তার বয়সের কথা চিন্তা করেন না? যার নেতৃত্বে আপনি আপনার দল করেন, তার বয়স তো মানে অর্থমন্ত্রী থেকে 5 বছর বেশি। বাজেট পেশের আগে আমরা ক্যাবিনেট মিটিং করি, সেখানে বাজেটটি অনুমোদিত হয়। সেই বাজেটের অনুমোদনের সময় আমিও মন্ত্রী হিসেবে উপস্থিত থাকি। আমার যদি কোনো কথা থাকে, দ্যাট ইজ দি প্রপার প্লেস হোয়ার আই ক্যান সে যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা আছে। এমন এক লোক, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন উনি একটা সিদ্ধান্ত নেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেন সিদ্ধান্তটা সঠিক না, সাথে সাথে তিনি সেটা পরিবর্তন করেন। এটা তো আমাদের সাথে আলোচনা করেই হয়। প্রবাসী সময় আরো থাকছে। 9 দিন পর হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক। পুরোপুরি চালু হতে সময় লাগবে 1 মাস। মিরপুরের বেড়ি বাঁধ থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিরুলিয়া ব্রিজের কাছে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনগর থানা পুলিশ। সিআইডি, ক্রাইম সিন, র্যাব, পিবিআই সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গলায় ফাঁসের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রতিদিনের মতো বুধবারও সেহরি খাওয়ার পর উত্তরার বাড়ি থেকে কর্মস্থল সাভারের উদ্দেশ্যে রওনা হন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান তালুকদার। দুপুরে গিয়ে হঠাৎই পরিবারের কাছে মুঠোফোনে খবর আসে বিরুলিয়া ব্রিজের উত্তর দিকে ঝোপের ভেতরে পড়ে আছে মিজানুর রহমানের নিথর দেহ। ঘটনা শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন হতবিহ্বল স্বজনরা। পরে ঘটনাস্থল থেকে লাশ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আজকে হঠাৎ আমি শুনতে পারলাম, আমি হঠাৎ আর উনি সকালে নাকি সেহরি খেয়ে বের হয়েছেন অফিসের উদ্দেশ্যে। এখন এইখানে কিভাবে আসছে? ভাই সবসময় গাড়িতে, বাসে আর সিএনজিতে যাতায়াত করতেন, সরকারি কোনো গাড়িতে যাতায়াত করতেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, লাল শার্ট গায়ে মিজানুরের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। গায়ে ক্ষতের চিহ্ন ছিল বলেও জানান তারা। লাশ দেখি মাথায় আঘাত ছিল, আর এই যে গালের এখানে আঘাত ছিল, এখানে পরনে ছিল রক্তাক্ত লাল একটা শার্ট ছিল, সিভিল পোশাক আর কি।
সাদা একটা স্যান্ডেল গেঞ্জি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, সিআইডির ক্রাইম সিন সহ গোয়েন্দা কর্মকর্তারা। তারা জানান আলামত সংগ্রহ করা হয়েছে, তবে প্রাথমিকভাবে মিজানুরের গলায় ফাঁসের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটি কি হত্যা বলে ধারণা করছে পুলিশ। গলায় ওনার ফাঁসের চিহ্ন আছে, আর মাথায় একটা আঘাতের চিহ্ন আছে এবং ওনার গালে একটা শার্প কাটিং উইপনের দাগ আছে, পায়েও আছে ছোট একটা ইনজুরি। তো আমরা ধারণা করছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, আবার এমন হতে পারে যে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এটা করতে পারে। তো এটা বিস্তারিত তদন্তের মাধ্যমে পুরো বিষয়টা বেরিয়ে আসবে যে কারা এটা করেছে। ময়নাতদন্তের জন্য এএসপি মিজানুরের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আত্মীয় স্বজন, কবি, সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনদের সঙ্গে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের শুরুতে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। হাস্যোজ্জ্বল পরিবেশে অনুষ্ঠান স্থল ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন তিনি। এ সময় অতিথিদের অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 9 দিন পর চট্টগ্রাম রাঙ্গামাটি ভারী যানবাহনের পরিবর্তে আগামী কয়েকদিন এ সড়ক দিয়ে হালকা যান চলাচল করবে। পুরো দমে এ সড়ক চালু হতে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রাঙ্গামাটির প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নূর জামাল আতিক। ভয়াবহ পাহাড় ধসের 9 দিনের মাথায় খুলে দেওয়া হলো চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক। দুপুরে সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই বিকল্প সড়কটি উন্মুক্ত করে দেয়। এক্ষেত্রে প্রথম পর্যায়ে শুধুমাত্র সিএনজি বা হালকা যানবাহন চলাচল করবে। আগামী 1 মাসের মধ্যে ট্রাক কিংবা বাসের মতো ভারী যানবাহন চলাচলের জন্য বেইলি ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব। বেইলি ব্রিজ করব, বেইলি ব্রিজের মাধ্যমে আমরা একদম পূর্ণ পরিমাণে যে ট্রাকগুলো যেগুলো যেতে চায় এই রাস্তা দিয়ে আগে যেরকম চলতো সেগুলো চলতে পারবে। মূলত পাহাড় ধসের পর রাঙ্গামাটি প্রায় 25টি স্থানে পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় বিপজ্জনক স্থানটি ছিল রাঙ্গামাটির ঘাগড়া শালবন এলাকায়। এখানে প্রায় 100 মিটারের মতো সড়ক ধসে গিয়েছিল। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, কিন্তু তারপরেও চলাচলের সমস্যাটা, মানুষের যে ভোগান্তি হচ্ছিল এই ভোগান্তিটা অ্যাটলিস্ট আজকে থেকে সমাধান হবে। দীর্ঘ 9 দিন পর যানবাহন চলাচল করতে পারে যানবাহন চালকরা ছিলেন অনেকটা উচ্ছ্বসিত। রাঙ্গামাটিবাসী অনেক দুর্ভোগে ছিল, রাস্তাটা খোলাতে সবাই একটু স্বস্তি। এখন রাঙ্গামাটিবাসী এক পর্যায়ে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছে। গত 13 জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জনের মৃত্যু হয়। সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে পুরো রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটির প্রায় 10টি বিশেষ স্থানে লাল পতাকা দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হচ্ছে, কারণ পাহাড় ধসের কারণে সেখানকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কোনো মুহূর্তে সে সড়কগুলো ধসে পড়তে পারে আশঙ্কায় লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় জনতা এবং প্রশাসন। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। গত 3 দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। চরম আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্বল হয়ে পড়া বাঁধটি বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। হবিগঞ্জ থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের কামরাপুর, গরুর বাজার, তেতইয়া পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লিকেজ হয়ে পানি ঢুকতে শুরু করে। এই অবস্থায় মঙ্গলবার রাতভর নদীর পাড়ে শত শত মানুষ বালির বস্তা ফেলে বাঁধ মেরামত করে কোনো রকমে বাঁধটিকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাঁধ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানুষ নদীর পাড়ের মধ্যে রাত্রি যাপন করছে, বন্যার ভয়ে কোন সময় ভেঙে যায় এই ভয়ে মানুষ খুব আতঙ্কে আছে। সারা রাত জাগিয়ে কালকে আমরা নদী বাঁধ রক্ষা করছি, সবাই মিলে আমরা সারা রাত কাটাইছি। সোয়া পানি গেছে, তখন জনসাধারণ তারাই বাঁধের মাঝে ছিল এবং তারাই বালু টালু দিয়া এটা রক্ষণাবেক্ষণ করছে। খোয়াই নদীর বাঁধ একেবারে খারাপ অবস্থায় নয় উল্লেখ করে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা জানান, কম ঝুঁকিপূর্ণ এলাকায় বাজেট স্বল্পতার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বাজেট তো আমরা প্রতি বছরই চাই, বাজেট চাই এবং যেভাবে পাই সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হয়। আমরা চাওয়া অনুযায়ী পাওয়া যায় না আর কি, বিভিন্ন লিমিটেশনের কারণে এটা
পাচ্ছি না। তবে পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, বাঁধের বিভিন্ন দুর্বল অংশে পানি লিকেজ হয়েছে। বাঁধের টপ সুইচই অবস্থায় আছে এবং সেই কারণে বাঁধের কান্ট্রি সাইডে অনেক জায়গাতে আমাদের যে সিপেজ দেখা দিয়েছে, ওগুলো আমাদের মনিটরিংয়ে আছে এবং আমরা ওগুলোতে বিশেষ নজর রাখছি এবং ট্রিটমেন্ট করতেছি। ভারতের ত্রিপুরা থেকে সৃষ্ট খোয়াই নদী হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার 51 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, হবিগঞ্জ। সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষের দুঃখ দুর্দশা যেন কাটছেই না। ফসল হারানো দুর্গত মানুষের এখন দিন কাটছে ভিজিএফ কার্ড আর খোলা বাজারে কম মূল্যে চালের আশায়। সহযোগিতা মিললেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে অভিযোগ তাদের। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 2 মাস আগে পাহাড়ি ঢল এবং পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ ভেঙে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 85% ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দুর্গতিতে পড়েন হাওরপাড়ের মানুষেরা। এমনিতেই বর্ষা মৌসুমে হাওর অঞ্চলের মানুষ কর্মহীন হয়ে পড়েন, তার উপর ফসল হারিয়ে এবার মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারগুলো। মনে করো তো কাইলা রে তো কাই না, মনে করে এইভাবে তো চলতেছে, আল্লাহ নিতাছে দিন বন্যায় সাইরা ইতিম জামা একটা অসল। বিপন্ন মানুষের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাও প্রয়োজনের তুলনায় একেবারে কম। আমরা সরকারের কোনো খাটকুট পাইছি না, তো পাইলাম না স্যার। ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ঈদ উদযাপনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। ঈদ উপলক্ষে সরকার আমাদেরকে 1,59,331টা পরিবারের 10 কেজি করে চাল দিয়ে টোটাল 1593 মেট্রিক টন চাল আমাদেরকে দিয়েছে। তাদের যদি ঈদের সময় অন্তত বিলাসী খাবার না হোক, দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা যদি আমরা করে দিই, তাহলে হাওরের ঈদটা কিছুটা হলেও আনন্দময় হবে। বর্তমানে জেলার 11 উপজেলার 110টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1 টন চাল 15 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার 2 মাস আগে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করেছিল। এর আওতার বাইরেও আরো প্রায় 1.5 লাখ পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তারা পাননি এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা, এমনটাই অভিযোগ করেছেন হাওরের ক্ষতিগ্রস্ত মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুরের বলদা হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। প্রবাসী সময় আরো থাকছে। জমে উঠেছে মধ্যবিত্তের ঈদ বাজার। আয় ব্যয়ের সঙ্গে সঙ্গতি রাখতে ছুটছেন নির্দিষ্ট মার্কেটগুলোতে। ক্রেতা চাহিদা মাথায় রেখেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের ডাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসম শহীদুল্লাহ কায়সার এ নির্দেশ দেন। এর আগে সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে 26 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 30 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তিনি জানান, বিএনপি মহাসচিবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মামলাটি করা হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য গত রোববার সকালে বিএনপির প্রতিনিধি দল রাঙ্গুনিয়া যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হয়। এতে মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ সহ বেশ কয়েকজন আহত হন। এবার প্রবাসীর খবর। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত বাথা কমার্শিয়াল মার্কেটে মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পরও মার্কেটের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঈদের মাত্র কয়েকদিন আগে শত শত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্ট। রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত বাতা কমার্শিয়াল মার্কেটে লাগা আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রবাসী ব্যবসায়ীদের হাজার কোটি টাকার মালামাল। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 5টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কোটি কোটি টাকার সম্পদ নিমেষে পুড়ে ছাই হওয়ায় তাদের মধ্যে নেমে এসেছে হতাশা। আমরা সব পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি, আমরা বুঝতে পারিনি, আমার 2টা দোকান সব চলে গেছে। আমরা এখন কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। বাংলাদেশ সরকারের যদি এগুলো একটু একটু চাপে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আগুনে প্রায় 2 শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা। প্রায় 200-র উপরে বাঙালিদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কম্বল, ইলেকট্রনিক্স ইত্যাদি প্রতিষ্ঠান ছিল। কেউই তেমন মালামাল বের করতে পারেনি, সব জিনিসে নষ্ট হয়েছে। আমরা তাদের বলছি যে দেশের আইনানুগ প্রক্রিয়ায় ইন্স্যুরেন্স এবং অন্যান্য দিক থেকে যে সকল ক্ষতিপূরণ বা সুবিধা ওনারা পেতে পারেন, দূতাবাসের বিষয়ে তাদের সার্বিক সহযোগিতা। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ইউনিট কাজ করলেও আগুনের ভয়াবহতা এবং বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ঈদের মাত্র কয়েকদিন আগে আকস্মিক এ অগ্নিকাণ্ডে 2 শতাধিক দোকান পুড়ে যাওয়ার সঙ্গে পড়েছে ব্যবসায়ীদের পরিবারের ভাগ্য। নিশ্চয়ই ব্যবসায়ীরা কবে নাগাদ আবার ঘুরে দাঁড়াতে পারবেন তা অনিশ্চিত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। গৃহকর্মীর করা জালিয়াতির মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশিদ। মঙ্গলবার সকালে গৃহকর্মীকে ন্যায্য মজুরি না দেয়া এবং ভিসা জালিয়াতির অভিযোগে জাতিসংঘের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই $50,000 বন্ড দিয়ে মুক্তি পান তিনি। অভিযোগে বলা হয়, হামিদুর রশিদ গৃহকর্মীকে সপ্তাহে $420 বেতনে নিয়োগের চুক্তিপত্র স্টেট ডিপার্টমেন্টে দাখিল করে গৃহপরিচারিকা ভিসার আবেদন করেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর গৃহকর্মীকে $290 আরেকটি চুক্তিতে কাজ করতে বাধ্য করেন। এছাড়াও গৃহকর্মীর পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফেরত ও জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়। এরপরই গৃহকর্মী 2013 সালের শেষের দিকে চাকরি ছেড়ে চলে যায়। বিষয়টি সম্পর্কে জাতিসংঘ সদর দপ্তর অবগত থাকলেও কোনো মন্তব্য করতে রাজি হননি মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এর আগে 12 জুন আরেক গৃহকর্মীর করা নির্যাতনের মামলায় গ্রেপ্তার হন নিউ ইয়র্কে বাংলাদেশ ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। দেশের মতো নিউ ইয়র্কেও ফুটপাত বাজার সংস্কৃতি গড়ে তুলেছেন প্রবাসীরা। মৌসুম বুঝে এসব অস্থায়ী দোকানে সারা বছরই প্রয়োজনীয় সব ধরনের ব্যবহারিক সামগ্রী মেলে সুলভ মূল্যে। রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে এখন ব্যস্ত নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবি নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। খুশির এই উৎসব সামনে রেখে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় জায়নামাজ, নতুন টুপি, তসবিহ সহ বিভিন্ন ধর্মীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসী ফুটপাত ব্যবসায়ীরা। ফুটপাতে সারা বছরই কম বেশি দোকান বসলেও রমজান ও ঈদ এলেই বেচাকেনা বেড়ে যায় বলে জানিয়েছেন দোকানিরা। হিজাব, স্কার্ফ, কোরআন শরীফ, এগুলা ওই মশলা, এগুলো আমাদের বেশি বেচা বিক্রি হইতেছে আর কি। ঈদ উপলক্ষে আপনার হিজাব, তসবি, তারপরে টুপি, মোটামুটি সবকিছুই অনেক ভালো বিক্রি হচ্ছে। ইসলামিক আইটেম অনেক কিছু বেচা কিনে হয়, আমাদের বাংলাদেশের বাইরে এই সমস্ত কেনাকাটা করে আর কি। মহিমান্বিত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাঙালিদের এই মিলন মেলাকেই বেছে নেন অনেক প্রবাসী। বহু সাংস্কৃতিক সমাজে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যেহেতু ক্লোজ আমাদের ঈদ, ঈদ উপলক্ষে একটা টুপি কেনা, একটু আদর কেনা, নতুন একটা পাঞ্জাবি কেনা, বাচ্চাদের জন্য একটা কিছু কিনা, ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য বের হওয়া আর কি। রিজনেবল প্রাইস পাইতেছি আমরা এখানে, তো আমাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা বাচ্চাদের যা যা প্রয়োজন আমরা তাই এখানে কেনার জন্য এসেছি। জ্যাকসন হাইট হলো বাংলাদেশিদের মিলন কেন্দ্র। আমরা এখানে প্রত্যেক বছর এসে ঈদের যত কিছু লাগে, নতুন জামা কাপড় যা লাগে আমরা সবকিছু এখান থেকে কিনে নিই। অনেক প্রবাসী বাংলাদেশিদের বয়স্ক বাবা মায়ের উপার্জনের প্রধান অবলম্বন নিউ ইয়র্কের এই ফুটপাত বাজার। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কুয়েত মহানগর শাখা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হোটেলে অনুষ্ঠিত আলোচনায় সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক SM হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত শাখা আওয়ামী লীগের আহ্বায়ক ও কমিউনিটি সভাপতি কাজী শহীদ ইসলাম পাপলু। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ম জাহাঙ্গীর কাদের।
আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এদিকে কুয়েতে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি মোহাম্মদ রুহেল কবির, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক লকমান আহমেদ সহ বেশ কয়েকজন। সাক্ষাৎ করে ঢাকা কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি বার্তা কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের হাতে তুলে দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে বরিশাল বিভাগীয় পরিষদ কাতার। মঙ্গলবার সন্ধ্যায় কাতারের রাজধানীর দোহার একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্ব ও সহসভাপতি মোখলেসুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহসভাপতি বাকের মাতব্বর, আরিফুল ইসলাম সহ প্রমুখ। এদিকে কাতারে ইফতার ও দোয়া মাহফিল করেছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি। মঙ্গলবার রাজধানী দোহায় আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নুরুল হুদা নুরু। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি প্রবাসী বিএনপির নেতারা। বুধবার সৌদি প্রবাসী ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় ওই হামলার তীব্র নিন্দা এবং জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সভায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন। সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুবাই শেরাটন হোটেলের হল রুমে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম শ্রম সচিব AKM মিজানুর রহমান। বক্তব্যে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ থাকলে এবং শৃঙ্খলা বজায় রাখলে এখানকার অস্থিরতা কেটে যাবে। বন্ধ ভিসা চালু করতে দূতাবাস কাজ করছে বলেও আশ্বাস দেন তিনি। প্রবাসীদের আরব আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানান দূতাবাসের কর্মকর্তা। ইফতার পূর্ব আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফ্রান্সে উসমানীনগর উপজেলাবাসীর ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার প্যারিসের স্টেলিং গার্ডের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে যোগ দেন। কিরণ আহমেদের পরিচালনায় ও দবির আহমদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডক্টর আব্দুল মালেক ফরাজি, মান্নান আজাদ, শাহিদ আলী সহ অন্যান্যরা। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেবল পরিচিতির অভাবে রোগীর সংখ্যা কম জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। অথচ এই হাসপাতালে নামমাত্র খরচে মেলে নাক কান গলার সর্বোচ্চ মানের চিকিৎসা। এমনকি রক্তনালী টিউমার, থাইরয়েড বা গলগণ্ড এবং জিওভার টিউমারের মতো জটিল অপারেশনও করা হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায়। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। এখান দিয়ে ফাটি গেছে, ফাটি যায় আস্তে আস্তে সইছে সরার হরতন এখানে দুইটা তিনটা না আরই এক্সাইট হয়ে বাদে গেছে। ষাটোর্ধ্ব রিকশা চালক মোতালেব মিয়া নোয়াখালীর মাইজদিতে রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। হঠাৎ মুখের ভেতর পচন ধরে যা পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। লোকমুখে খবর পান ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের। শরীরের মাংস কেটে প্রতিস্থাপন করা হয়েছে তার মুখে। চিকিৎসকরা জানান, বেসরকারি হাসপাতালে এ ধরনের অপারেশনে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়। এই ধরনের অপারেশন বাইরে যখন আমি করি তখন টোটাল 2 থেকে 3 লাখ টাকা, মিনিমাম 2 লাখ। দক্ষ নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে তেজগাঁওয়ের শিল্পাঞ্চলে 2013 সালে চালু করা হয় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। 100 শয্যার এই হাসপাতালটির 60টি শয্যায় বিনামূল্যে সেবার আওতায় রাখা হয়েছে। এসব সেবার আওতায় রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, দুস্থ, গরিব ও প্রতিবন্ধীরা। বড় ধরনের অপারেশনের ক্ষেত্রে মাত্র 1000 টাকা, ছোট ও মাঝারি অপারেশনের ক্ষেত্রে 500 টাকা। আমরা অনেক ডাক্তারের কাছে নিছি, মাইজদি, চন্দ্রগুন
আরো অনেক ডাক্তারও দেখাইছি, কোনো কিছু হয় না। এর পরে দেখায় আনতে বলছে। কর্তৃপক্ষ বলছেন অডিওলজি চিকিৎসায় সর্বোচ্চ মানের আধুনিক যন্ত্রপাতি রয়েছে এখানে, তবে রোগীরা না জানার কারণে এ ধরনের চিকিৎসা নিতে দেশের বাইরে যান। বাংলাদেশে সাধারণত ইএনটি ইমার্জেন্সিটা সব জায়গায় খুব নেগলেক্টেড, তো সেটা আপনি এখানে পাবেন। ইমার্জেন্সি সার্ভিসটা 24 ঘন্টা আমরা চালু রাখছি। বাইরে যে কোনো জায়গায় যান, সিঙ্গাপুর বা আমেরিকাতে গেলে যেই ধরনের যন্ত্রপাতি থাকা উচিত একটা ইএনটিতে, ঠিক সেই জিনিসগুলোই আমাদের এই অপারেশন থিয়েটারের মধ্যে আছে। হাসপাতালটি তেজগাঁওয়ের শিল্পাঞ্চলে হওয়ায় পরিচিতি কিছুটা ঢাকা পড়েছে, ফলে রোগীর সংখ্যাও তুলনামূলক কিছুটা কম এখানে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নতুন ভ্যাট আইন কতদিনে কিভাবে বাস্তবায়ন হবে তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ভ্যাট আইন স্থগিত হচ্ছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে 2017 সালের প্রস্তাবিত বাজেটের উপর এক পর্যালোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী। আমি সরকারে কাজ করি, একজন সরকারের কর্মী। বিশাল সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্তের উপরে আমি কোনো জবাব দিব না, আপনারা ক্ষমা করবেন। আইনকে আপনার বাস্তবায়ন করতেই হবে, ঠিক কিভাবে কতদিনে, এটা বললাম তো অনেক ঊর্ধ্বে সিদ্ধান্ত, আমার কাছে নয়। যদি সরকার আরেকবার কম্প্রোমাইজ করে তাহলে ভ্যাট আর মনে হয় না কোনো জনপ্রিয়তার পিছনে যাওয়া কোনো সরকারের পক্ষে আর ভ্যাট করা সম্ভব হবে না। আর ভ্যাট না করলে এক ধরনের কাঠামোগত বিপর্যয় হতে পারে অর্থনীতিতে। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদের কাপড় চোপড় তো আছেই, তার সঙ্গে ঘরকে নতুন আঙ্গিকে না সাজালেই যেন নয়। ঘরদোর রঙিন করে সাজাতে অনেকেই তাই ভিড় জমাচ্ছেন ঘর সাজানোর দোকানগুলোয়। ঈদকে সামনে রেখে কেনা বেচাও বাড়ছে বলে জানালেন বিক্রেতারা। বিথি হকের রিপোর্ট। উৎসব মানেই উজ্জ্বল রঙের ছড়াছড়ি, তা পোশাকে হোক বা ঘরদোরে। সেই রঙে ঘর রঙিন করে তুলতে বিছানার চাদর, কুশন কভার, টেবিল ম্যাট, 17 ইঞ্চি স্পটলাইট সহ অন্দরসজ্জার বিভিন্ন উপকরণ কিনতে দোকানে ছুটে আসছেন শৌখিন ক্রেতারা। উৎসবের রঙগুলো আসলে কিন্তু খুব রঙিন হয় না, আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি যেই শোবার জন্য বা সব সময়কার জন্য কিন্তু আমরা একটু হালকা টাইপের জিনিসগুলো পছন্দ করি, কিন্তু উৎসবের রংটা রঙিন। ফার্নিচার কিছু বদলানোর কথা ভাবছিলাম, সেই সঙ্গে নতুন সাথে ফার্নিচারের সাথে মিলিয়ে অন্য কিছু কেনা। এছাড়াও শোপিস, বাসন কোসন ও আলোকসজ্জার আইটেমগুলো রয়েছে ক্রেতাদের ক্রয় তালিকায়। দামে ও মানেও সন্তুষ্ট তারা। প্লাস্টিক বা কাগজের, জুট কাগজের ফ্লাওয়ার যেগুলো, সেগুলি কিনি। আর টেরাকোটা অনেক, মাটির অনেক জিনিস কিনি। তবে লাইটিং ব্যাপারটা আমার অনেক পছন্দ বলে অনেক স্পটলাইট কাগজের দিয়ে যেগুলি করছে ইদানিং। দামও ভালোই, খুব একটা বেশি না। বিক্রেতারা বলছেন এবারের ঈদে গৃহসজ্জার আইটেমগুলোর বিক্রি অন্যান্য বাড়ির তুলনায় বেশ ভালো। কুশন কাভার, টেবিল রানার, তারপর হচ্ছে বেড কাভার, এগুলো ভালো চলছে। অন্যান্য ঈদের তুলনায় এবার একটু ভালো আর কি, ম্যাক্সিমাম সাইজ শেষ হয়ে গেছে। গতবার থেকে এবার সেলটা একটু আগের থেকে অনেক ভালো। ঈদের কেনাকাটা শেষ মুহূর্তে এসব পণ্যের কেনাবেচা আরো বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। 5 পেরিয়ে 6 বছরে পা রাখায় সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল 71কে শুভেচ্ছা জানিয়েছে সময় টেলিভিশন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারায় 71 টেলিভিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবুর হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন সময় টেলিভিশনের প্রশাসন ও পরিচালন প্রধান আক্তার হোসেন। সাফল্যের সঙ্গে 71 টিভির পথ চলার জন্য অভিনন্দন জানান তিনি। 2012 সালের 21শে জুন দেশের চতুর্থ সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে সম্প্রচারে আসে 71 টিভি। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হলেও র্যাঙ্কিং নিয়ে ভাবনা নেই বাংলাদেশের। আইসিসি বেঁধে দেওয়া সময়ের মধ্যে র্যাঙ্কিং এর সেরা 8 থেকে নিরাপদে 2019 বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা, এমনটাই বিশ্বাস ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানের। জুলাই আগস্টে পাকিস্তান সিরিজের বদলে অন্য কোনো দেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই।
আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ নেমে 7 নম্বরে। বাংলাদেশের নিচে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের থেকে 1 আর ওয়েস্ট ইন্ডিজ থেকে 17 রেটিং পয়েন্ট এগিয়ে মাশরাফির দল। 2019 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আসছে সেপ্টেম্বরের মধ্যে সেরা 8-এ থাকতে হবে টাইগারদের। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত টাইগারদের কোনো ওয়ানডে ম্যাচ নেই। অন্যদিকে এই সময়ে লঙ্কানরা অন্তত 10টি ও ক্যারিবিয়ানরা 11টি ওয়ানডে খেলবে। লঙ্কানদের বাংলাদেশকে ডিঙ্গানোর সুযোগ থাকলেও 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ 5 ম্যাচে 2টি ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। ক্যারিবীয়দের বাংলাদেশের উপরে যেতে হলে জিততেই হবে সবগুলো ম্যাচে, যা মহা কঠিন বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। তাই একরকম নিরাপদেই 2019 বিশ্বকাপে অংশ নিতে পারবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আকরাম খানের। ওয়েস্ট ইন্ডিজ অনেক পিছে পয়েন্ট নিয়ে, বাট ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলে আসছি আপনার গত 2-2.5 বছর। র্যাঙ্কিং নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো একটা চ্যালেঞ্জ ছিল না, মানে চিন্তা নাই এই মুহূর্তে। জুলাই আগস্টে পাকিস্তান সিরিজ বাতিল হওয়ায় ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন ছিল বিকল্প সিরিজ আয়োজন করবে ক্রিকেট বোর্ড, কিন্তু এমন কোনো সম্ভাবনা দেখছেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এই মুহূর্তে ইটস ভেরি ডিফিকাল্ট। মনে করেন যে আপনার অল্প সময়ে কিন্তু ভালো দলকে আনাটা একটা কষ্টের ব্যাপার, এটা সম্ভব না। বরং বিরামহীন ক্রিকেটের মধ্যে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই লম্বা সময়টাকে ফিটনেসের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আকরাম খান। যেহেতু এরপর পরে আমরা অস্ট্রেলিয়ার সাথে আমরা টেস্ট খেলবো, তো একদিক দিয়ে ভালো হয়েছে যেহেতু আপনার প্লেয়ারদের ফিটনেস নিয়েও কিন্তু একটা ভেরি বিগ একটা ইস্যু আমাদের জন্য, এবং যেহেতু এরা রেস্ট পেয়েছে সেটা হয়তো ওদের জন্য ভালো হবে। ঈদের লম্বা ছুটির পর 10 জুলাই অস্ট্রেলিয়া মিশনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চমৎকার পারফরমেন্স করে আসছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ফিফা কনফেডারেশনস কাপের খবর। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে হট ফেভারিট পর্তুগাল। এই গ্রুপের ম্যাচে রোনালদোর গোলে স্বাগতিক রাশিয়াকে 1-0 গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেছে পর্তুগিজদের। মস্কোর অটকৃতি অ্যারেনায় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে বড় পরীক্ষা দিতেই মাঠে নেমেছিল হট ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা পর্তুগাল। যদিও ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে তারা, তাই লিড পেতেও খুব বেশি সময় খরচ করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের 8 মিনিটে রোনালদো ঝলক, রাফায়েল গুয়েরিওর অ্যাসিস্ট করা বলকে দুর্দান্ত হেডে রুশ গোলরক্ষককে বোকা বানিয়ে স্বাগতিকদের জালে পাঠান CR7। এরপর প্রথমার্ধের বাকিটা সময় আর গোলের মুখ দেখেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে অবশ্য কোচ ফার্নান্দো সান্তোসের শিষ্যরা আরও চেপে ধরে রাশিয়ানদের। দারুণ কিছু আক্রমণে রুশদের রক্ষণ দুর্গ কাঁপিয়ে দিয়েও অবশ্য আর গোলের দেখা পাচ্ছিল না রোনালদোরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হয় ওই একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান ইউরোজয়ী পর্তুগাল। Into the crowd has come up off Pepe, cleared as far as Zhirkov, came out for Samada in a second game in St. Petersburg. They'll have a trip to for Rui Patricio. And Pepe going. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুরু হলো ঈদযাত্রা, রেল ও বাসে ঘরমুখী মানুষের ভিড়। বিচ্ছিন্ন কিছু অভিযোগ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যবস্থা, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে কূটনৈতিক পাড়ার শপিং মল টার্মিনালে নিরাপত্তা জোরদার। মন্ত্রিসভা কমিটি বৈঠক শেষে সক্রিয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় অনুমোদনের পরই দেয়া হয় বাজেট, সুযোগ থাকে সংশোধনেরও। অর্থমন্ত্রীকে অশালীন ভাষায় সমালোচনা করা অনাকাঙ্ক্ষিত, সংসদে তোফায়েল। রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের এএসপি লাশ উদ্ধার, হত্যা করা হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের। এবং একদিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি রিয়াদে বাংলাদেশি ব্যবসায়ীদের মার্কেটে আগুন, পুড়ে গেছে শতাধিক দোকান। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট এক্সপ্রেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।